এই মেয়ে, এখানে শুয়েছো কেন? ভয়ে এক প্রকার চট করে উঠে বসে প্রিহুলা। তার স্বামীটা যে এত কেন অনুরক্ত, প্রিহুলার যে ভয় করে সেটা কি লোকটা বোঝে না? প্রিহুলার গ্রামে একটা লাল ষাঁড় আছে, কি ডাক্তার! ভয়ে কোনো ছেলে পেলে তার কাছে পর্যন্ত ঘেঁষতে পারে না। শিং দুটো নিয়ে তেড়ে আসে। সেই ষাঁড়টা থেকেও নিজের স্বামীকে বেশি রুষ্ট মনে হয় প্রিহুলার। কাপার স্বরে কোনো রকম তুতলিয়ে বলে, কেন? আমি আপনার বউ, এইখানেই তো ঘুমাবো। কথাটুকু বলে ফের বিছানায় শুয়ে পড়ে প্রিহুলা। হিয়নের বুঝতে বাকি নেই মেয়েটা একেবারে জ্ঞান শূন্য। সামান্যটুকু বোধবুদ্ধি থাকলে এই কথাটুকু বলতো না সে। অবশ্য মেয়েটা যতটুকু বুঝেছে কেবল সেইটুকুই বলে দিয়েছে। এই মুহূর্তে কিরূপ প্রতিক্রিয়া জানাবে হিয়ন? আপাতত মনে হচ্ছে মেয়েটিকে দ্রুত এই রুম থেকে বের করতে হবে। তিতির জেগে গেলে সর্বনাশ হয়ে যাবে। যেটুকু মান সম্মান অবশিষ্ট আছে সেটুকু এই মেয়ে খুইয়ে দিবে। প্রিহুলাকে তাড়ানোর উপায় অন্তর খুঁজতে থাকে হিয়ন। জোর করে তাড়াতে গেলে আবার কি বিপত্তি ঘটায় কে জানে। ঠান্ডা মস্তিষ্কে ভাবনার আসর বসায় হিয়ন। পরক্ষণে চট করেই বলে, রাতের শহর দেখবে? হকচকিয়ে উঠে বসে প্রিহুলা। চোখ জোড়া তার জলজল করে ওঠে খুশিতে। ওষ্ঠ ছড়িয়ে হেসে বলল, হ্যাঁ, দেখবো তো। এখন তো রাত 2টো বাজে, তুমি গিয়ে শুয়ে পড়ো। কথা দিচ্ছি কালকে নিয়ে যাব। খুশিতে লাফিয়ে ওঠে প্রিহুলা। যাক, অবশেষে রাজি তো হলো লোকটা। পা নামিয়ে খাট থেকে নেমে দাঁড়ায় সে। পরক্ষণে হিয়নকে জড়িয়ে ধরে। ভয়ানক চমকে ওঠে হিয়ন। দ্রুতই যেন ঘটে গেল সব। এরূপ পরিস্থিতির জন্য মোটেও প্রস্তুত ছিল না সে। কয়েক সেকেন্ডের জন্য হৃৎপিণ্ড থমকে গেল তার। সর্বাঙ্গ শিরশিরিয়ে প্রতিটি লোমকূপ জানান দিল ভয়ানক অনুভূতিটুকুর। কোনো মতে দ্রুত প্রিহুলাকে ছাড়াই হিয়ন। মাথায় বিন্দু বিন্দু ঘাম জমছে তার। বাঁকা চোখে হিয়নের দিকে তাকায় প্রিহুলা। নাকের পাটা ফুলিয়ে বলে, ধাক্কা দিলেন কেন? কথার প্রসঙ্গ পাল্টে আদেশের স্বরে বলল হিয়ন। তিতিনের রুমে যাও। চুপটি করে বেরিয়ে যায় প্রিহুলা। হেঁটে বইয়ের তাকের কাছে আসে হিয়ন। পছন্দসই একটা বই নিয়ে ব্যালকনিতে চলে আসে। খানিকক্ষণ পূর্বের ঘটনাটা হোলের মতো মস্তিষ্কে বিঁধে যাচ্ছে। প্রিহুলার স্পর্শ যেন এখনো বুকে আষ্টে পৃষ্ঠে লেপ্টে আছে। নারী স্পর্শ এত ভয়ঙ্কর হয়? এত! কিছু সময়ের জন্য শ্বাস রোধ হয়ে গিয়েছিল রীতিমতো। এই নব্য অনুভূতিটুকুর সঙ্গে প্রথমবার পরিচয় হয়েছে হিয়ন। খুবই অদ্ভুত। বই রেখে দোলনায় গা এলিয়ে চোখ বুজে হিয়ন। বারংবার মনে হচ্ছে প্রিহুলা ওর বুকের সাথে লেপ্টে আছে এখনো। গায়ের ঘ্রাণটুকু খুব সূক্ষ্মতার সহিত লেগে আছে পাঁজরে। মাদকময় সেই সুভাষ ক্রমেই ঘোরের অতল গহ্বরে নিয়ে যাচ্ছে হিয়নকে। ঘুম ছুটেছে সেই কখন। কালকে সকালে হসপিটাল যেতে হবে। এভাবে ঘুমের ব্যাঘাত ঘটালে রোগী দেখায় মন দিবে কি করে হিয়ন? শত ভাবনা মাথায় নিয়ে চোখে চশমা এঁটে আকাশে মন দিল। পূর্ণ চাঁদটা ঝুলে আছে অম্বরের বক্ষস্থলে। তাকেই ঘিরেছে সহস্র নক্ষত্র। ভরা পূর্ণিমার আলো ছড়িয়েছে গোটা ধরিত্রীর কোল জুড়ে। অদ্ভুত সৌন্দর্য বিরাজ করছে যেন। এ কোন অদ্ভুতের দুনিয়ায় এসে পড়ল হিয়ন? এত এত অদ্ভুত সৌন্দর্য আগে কি কখনো ধরা দিয়েছিল চোখে? নাকি পৃথিবী নব্য কোনো রূপ উন্মোচিত করেছে তার সম্মুখে? প্রাতকালে নাস্তার আয়োজন করেছে শাইলা খাতুন। প্রাতকালের নাস্তার আয়োজন করেছে লাইলা খাতুন। হাতে হাতে প্রায় সমস্ত কাজ সেরে দিয়েছে তুলি। কিছু সময়ের ব্যবধানে হিয়ন আসে। নাস্তায় এগিয়ে দিতে দিতে আজ চোখে হিয়নকে পরখ করে তুলি। আজকে সকালেই খালাকে জিজ্ঞেস করেছিল গ্রাম থেকে আসা মেয়েটির কথা। উত্তরে তিনি জানালেন কাছের আত্মীয় হয়। তবে স্বামী কাকে বলল? ভাইজান আবার চুপি চাপে বিয়ে করে নেয়নি তো? পাশের চেয়ারে লাইলা খাতুন বসতেই প্রিহুলার আগমন। ঠোঁটের কোণে মৃদু হাসি নিয়ে প্রিহুলাকে বসতে বললেন লাইলা খাতুন। টেবিলের উপরে থাকা ছুরি থেকে আপেল নিয়ে খেতে থাকে প্রিহুলা। তিতিন ব্যাগপত্র নিয়ে হন্তদন্ত হয়ে ছুটে এসেছে। ঘুম থেকে জাগতে অনেকটা দেরি করে ফেলেছে সে। নাস্তা খাওয়ার সময়টুকু পর্যন্ত পায়নি। দ্রুত বিদায় নিয়ে হোস্টেলের উদ্দেশ্যে চলে গেছে। তিতিন চলে যাওয়ায় কিঞ্চিত মন খারাপ প্রিহুলার। এবার একা একা কি করে ঘুমাবে সে?
নাস্তা শেষে মায়ের থেকে বিদায় নেয় হিয়ন। দরজার কাছাকাছি যেতেই পেছন থেকে প্রিহুলার ডাক। এই জামাই, দাঁড়ান। সকাল সকাল মেজাজটা চরম বিগড়ে গেল হিয়নের। চলন্ত পা দুটি থামিয়ে ঘুরে তাকালো। মেয়েটাকে তো এসব ভাষা বলতে নিষেধ করেছিল সে। নিশ্চুপ নিজের খাওয়ায় মনোযোগী লাইলা খাতুন। কোনো কথাই যেন কর্ণপাত হয়নি তার। পাশেই রসগোল্লার মতো নেত্রজোড়া নিয়ে অবাক হয়ে তাকিয়ে আছে তুলি। রাজার কাছে এগিয়ে এসে বলল প্রিহুলা, আমারও নিয়ে যান আপনার সাথে। চোয়াল শক্ত করে কাঠিন্য চোখে মুখে বলে। কোথায় যাবে শুনি? ঠোঁট উল্টে বলল প্রিহুলা। আপনি যেখানে যাইবেন। জাহান্নামে যাব। কথাটুকু বলে হন হন করে বেরিয়ে পড়ে রিহেয়ন। বোকার মতো নিশ্চুপ ঠায় দাঁড়িয়ে থাকে প্রিহুলা। লাইলা খাতুন এগিয়ে আসেন, প্রিহুলার মাথায় হাত বুলিয়ে বলেন, কালকে তোমাকে স্কুলে ভর্তি করিয়ে দিয়ে আসবে হিয়ন, তখন ওর সাথে যেতে পারবে। মন খারাপ না করে নিজের রুমে যাও। মাথা নাড়িয়ে সাই জানিয়ে চলে যায় প্রিহুলা। তুলি এগিয়ে আসে, কোমরে হাত রেখে লাইলা খাতুনের উদ্দেশ্যে বলে, খালাম্মা, বাই যে বিয়া করলো, এই খবরখান আগে কইলেন না কেন আমারে? আমি জিজ্ঞেস করার পরও মিছা কইলেন। পরক্ষণে কপাল চাপড়ে ফের বলে তুলি, খালাম্মা গো, কোথায় ইচ্ছা ছিল ভাইয়ের বিয়াতে লেহেঙ্গা পইরা নাচমু। আমার একটা বার দাওয়াত দিতেন, আমি সেই সুদূর নেত্রকোনা চলে যাইতাম। এত বছর যাবৎ কাজ করে আপনাগো বাসায় বেমান এটা করতে বুক কাঁপতো না আপনার? তো তিতিনাপার বিয়াতে যদি আমারা না কন, তাইলে এই বাসায় কাজ ছাইরা চলে যাবো আমি কইলাম। শুকনো চোখে কেঁদে যাচ্ছে তুলি। কপাল চেপে ধরলেন লাইলা খাতুন। পরক্ষণে বিরক্তি মিশ্রিত স্বরে বললেন, আমার মাথা ধরিয়ে ফেলেছিস তুই। আগে চা করে নিয়ে আয়, তারপর দেখা যাবে কত নাচানো যায় তোকে। তুলি মুখ ভেঙচি কেটে কিচেনের দিকে ছোটে। রাতে ক্লান্ত হয়ে বাড়ি ফিরে হিয়ন। লিভিং রুমে সকলেই উপস্থিত আছে, তবে প্রিহুলাকে দেখা গেল না। স্বস্তির শ্বাস ফেলে নিজের রুমে এগোয় হিয়ন। মেয়েটার জন্য সর্বক্ষণ এক আতঙ্ক বিরাজ করে মনে। রুমে বসে খাটে ধপাস করে শুয়ে পড়ে। পরিশ্রান্ত শরীরে আজকে এখনই যেন ঘুম ভর করছে। কালকে ঠিকঠাক ঘুম না হওয়ার ফল এটা। সমস্ত অলসতাকে ঠেলে ঠুলে ওয়াশরুমে চলে যায় হিয়ন। বেশ লম্বা শাওয়ার নিয়ে বেরিয়ে আসে। কোমরে তোয়ালে পেঁচানো হিয়ন। কাবার্ড খুলে টি শার্ট আর ট্রাউজার বের করে নেয়। ব্যালকনির দোলনায় বসে আছে প্রিহুলা। হিয়নের শব্দ পেয়ে দৌড়ে রুমে চলে আসে। অবাক হয়ে কিছু পল তাকিয়ে থেকে চুপ মুখে হাত রেখে বলে, হায় আল্লাহ, আপনাদের এইখানে লুঙ্গি এত ছোট কেন, হাঁটুর সমান? আর সাথে জামা পরেন নাই কেন? প্রিহুলাকে দেখে ভূত দেখার মতো ভরকে ওঠে হিয়ন। মেয়েটা কখন রুমে প্রবেশ করলো? রেগে বলল, এই মেয়ে, ন্যূনতম বোধ নেই নাকি? হুটহাট যার তার রুমে ঢুকে পড়ো কেন? অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করো না? কাঁদো কাঁদো হয়ে তাকিয়ে আছে প্রিহুলা। যে কোনো মুহূর্তে মেঘ ভেঙে হবে তুমুল বাড়ি ধরা। একটা মানুষ কি করে সর্বক্ষণ এত রাগ নিয়ে থাকে? জন্মের সময় এই ছেলের মুখে মধু পড়েছে কিনা শাশুড়িকে জিজ্ঞেস করবে। করলার চেয়েও তিতকুটে সে। টলমল চোখ জোড়া নিয়ে বলল প্রিহুলা। শাশুড়ি তো বললো আপনার ডেকে নিয়ে যেতে। দীর্ঘশ্বাস ফেলে হিয়ন। প্রিহুলার কথার জবাব দেয় না। খাট থেকে ট্রাউজার আর টি শার্ট নিয়ে ওয়াশরুমে ঢুকে যায়। অগত্যা চোখ মুছে বেরিয়ে চলে আসে প্রিহুলা। ভেতরে ঠেলে ঠুলে কান্না আসছে তার। রাতে একসাথে খেতে বসেছে সবাই। প্রিহুলাকে কেমন চিন্তিত লাগছে। প্লেটে ভাত নিয়ে নাড়াচাড়া করছে কেবল। মুখ খুলে একবার প্রিহুলার পানে তাকায় হিয়ন। নিশ্চুপ দেখে খানিকটা অবাক হয় সে, তবে মনে মনে খুশিই হয়। হতে পারে বোধবুদ্ধি হচ্ছে মেয়েটার। খাওয়ার মাঝেই আনমোনা প্রিহুলা বলে ওঠে, আমি কিন্তু আজকে তিতিনাপুর রুমে থাকবো না, জামাইয়ের রুমে থাকবো। একা একা শুতে ভয় করে আমার। প্রিহুলার কথাই রাগ চরম মাত্রায় পৌঁছয় হিয়নের। খাবার গলায় আটকে যাওয়ার উপক্রম। পরিস্থিতি স্বাভাবিক, কেউ কোনো প্রতিক্রিয়া জানাচ্ছে না। অর্ধাংশ খাবার রেখেই উঠে পড়ে হিয়ন। মনে হচ্ছে অতি শীঘ্রই বাড়ি ছাড়তে হবে। লিয়াকত ব্যাপারী ধমকের সুরে ছেলেকে আবার বসিয়ে দেন। পরক্ষণে বলেন, মেয়েটা ছোট, বুঝে শুনে এত কথা বলে না। তুমি রাগ করে বোকার মতো পরিচয় কেন দিচ্ছ? চুপচাপ খেয়ে নাও।
হিয়নের দিকে ভয়ার্থ চোখে তাকিয়ে আছে প্রিহুলা। তার ভুল কোথায় বুঝতে পারছে না। লোকটা কি তাকে সহ্যই করতে পারে না? গ্রামের সবাই তো প্রিহুলাকে খুব ভালো বলে, স্কুলের সব স্যার ম্যাডামরা কত আদর করত। হিয়ন কেন অযথা রাগ দেখায় বুঝে আসে না তার। লাইলা খাতুনের দিকে চোখ পাকিয়ে তাকায় হিয়ন। চোখের ভাষা বলছে হাঁপিয়ে উঠেছে সে। মেয়েটার ভালো চাইতে গিয়ে ছেলের জীবন নরক করে দিচ্ছেন তিনি। এর দায় হিয়ন নিতে পারবে না। ছেলেকে চোখের ইশারায় অভয় দিলেন লাইলা খাতুন। পরক্ষণে বললেন, মেয়েটা এত কিছু বুঝে বলে না, এমন অবুঝপনা বেশি দিন থাকবে না। রাগ করিস না বাবা, আমি বুঝিয়ে বলে দেব পরে। নিজের প্রতি ভীষণ রাগ হয় হিয়নের। কেন যে বিয়েটা আটকাতে গিয়েছিল, এজন্য কারো ভালো করতে নেই। জন্মের মতো শিক্ষা হয়েছে। কোনো রকমে খাবার শেষ করে হিয়ন পরক্ষণে কথা বলতে না বলে উঠে খাবার শেষ করে হিয়ন পরক্ষণে কথা না বলে উঠে নিজের রুমে পা বাড়ায়। নিশতি প্রহর, জানালার ধারে দাঁড়িয়ে ভাবনায় পড়ল হিয়ন। বারংবার মেয়েটার উপর রাগ করাটা কি সমীচীন হচ্ছে? বোঝেই বা কতটুকু এই মেয়ে, নিজের বুঝ মতো যখন যা মুখে আসে বলে ফেলে। এটা নিয়ে রাগ করাটা বোকার পরিচয় বহন করে। বুঝিয়ে বলারও তো কোনো উপায় নেই। অবশ্য মা তো বলেছে বুঝিয়ে বলে দিবে। নিশ্চিন্তে বই নিয়ে ব্যালকনিতে দোলনায় এসে বসে হিয়ন। আজকে ঘুমে চোখ জোড়া লেগে আসতে চাইছে। মনে হচ্ছে বইয়ের সঙ্গে বেশিক্ষণ সন্ধি হবে না আজ। চশমা খুলে রেখে রুমের দিকে পা বাড়ায় সে। প্রিহুলা দাঁড়িয়ে আছে। চমকে ওঠে হিয়ন। ভ্রু বাঁকিয়ে জিজ্ঞেস করে, এখানে কি চাই? এদিক ওদিক তাকিয়ে ফিসফিস করে প্রিহুলা বলে, আমি লুকাইয়া আসছি। আপনি বলছেন আজকে রাতে শহর দেখাইবেন। হতভম্ব হয়ে কিয়ৎক্ষণ তাকিয়ে রইল হিয়ন। মেয়েটাকে তো কালকে দিব্যি কথা দিয়ে বসেছিল। সেই কথাটুকুর ফল আগে পিছে ভাবেনি। এখন অস্বীকার করারও কোনো রকম রাস্তা নেই। মনে হচ্ছে গ্রাম্য কিশোরীর ইচ্ছেটুকু পূরণ করাই যায়। নিশ্চুপ এগিয়ে গিয়ে আলমারি থেকে শার্ট প্যান্ট বের করে নেয় হিয়ন। দাঁড়িয়ে হিয়নের কাণ্ড দেখছে প্রিহুলা। হাবভাবে বলছে নিশ্চয়ই তাকে নিয়ে রাতের শহর ঘুরতে বেরোবে লোকটা। মুহূর্তেই ভিতরে আনন্দের ঢেউ খেলে যায়। নিজের দিকে একবার দৃষ্টিপাত করে প্রিহুলা। পরনে সাদামাটা সুতির সালোয়ার কামিজ। আজকেই শাশুড়ি দিয়েছে এটা। মনে হচ্ছে বের হওয়ার জন্য যথেষ্ট ঠিক আছে জামাটা। পরক্ষণে সম্মুখে দর্পণে দৃষ্টি পড়তেই গুছিয়ে মাথায় ঘোমটা টেনে নেয়। মিনিট 10 পর তৈরি হয়ে বেরিয়ে আসে হিয়ন। চোখে মুখে পানির ঝাপটা দিয়ে এসেছে। ঘুমকে যে কোনো উপায়ে তাড়াতে তো হবে। আয়নায় দাঁড়িয়ে চুল ঠিক করছে সে। নেত্রজোড়া ঈষৎ রক্তিম বর্ণ ধারণ করে আছে। প্রচন্ড ঘুমের প্রভাব এটা। হিয়নের ঠিক পেছনে ঘোমটা টেনে দাঁড়িয়ে আছে প্রিহুলা। সেদিকে স্থির দৃষ্টি হিয়নের। কিছু পলক ঘোর লেগেছে বুঝি। কিশোরীর চোখে আনন্দের জোয়ার বইছে। কেমন ফ্যালফ্যাল চোখে হিয়নকে দেখছে সে। গলা ছেড়ে কেশে বলল হিয়ন, চলো। কথাটুকু শুনে বিস্ময়ে বাজ কয়েক চোখের পাতা ঝাপটাই প্রিহুলা। তার মানে লোকটা সত্যই তাকে নিয়ে ঘুরতে যাবে? এটা নিছক কোনো স্বপ্ন নয়, বাস্তব। পরক্ষণে এক প্রকার খুশিতে হেলে দুলে হিয়নের পেছন ছুটে সে। ভারী শ্বাস ফেলে গাড়ির দিকে এগোয় হিয়ন। বাসা থেকে সতর্কতার সহিত এক প্রকার চোরের মতো লুকিয়ে বেরিয়েছে। পাছে মা বাবা জেগে গেলে পরিস্থিতি বেহাল দশায় চলে যাবে। ড্রাইভিং সিটে বসেছে হিয়ন, ফ্রন্ট সিটে প্রিহুলা। দারোয়ান রহিম মিয়া বেঘরে ঘুমোচ্ছেন। গাড়ি থেকে মাথা কিঞ্চিত বের করে ডাকে হিয়ন। গভীর রাত্রিরে কারো ডাকে ধরপড়িয়ে উঠে বসে রহিম মিয়া। হিয়নকে দেখে বেশ অনেকটাই অবাক হয়। কিছুক্ষণ ভাবনায় পড়ে সে। এটা আবার তার চোখের ভ্রম নয় তো? চোখ ডোলে নিয়ে ফের হিয়নের পানে তাকায়। ইশারায় রহিম মিয়াকে কাছে ডাকে হিয়ন। এগিয়ে আসতেই হাতে কিছু টাকা গুছে দেয়। সে যে বের হচ্ছে এটা বাসায় জানাতে নিষেধ করে। হিয়নের কথার প্রতি উত্তরে কিছুই বলতে পারে না রহিম। হতভম্বের মতো কেবল মুখ হয়ে তাকিয়ে থাকে। সঙ্গে গ্রাম থেকে আগত মেয়েটি দেখে রহিম যেন বাকরুদ্ধই হলো। মাথায় হাজারটা প্রশ্ন নিয়ে গেট খুলে দিল সে। চোখ থেকে বুঝি এখনো ঘুম ভাব কাটেনি। হয়তো এটা দুঃস্বপ্নই তার, নাকি সে অলিক জগতে কে জানে।
হিয়নের গাড়ি ততক্ষণে সাই সাই করে চলে গেছে। মাথা চুলকে সেদিকে দৃষ্টি ফেলে তাকিয়ে আছে রহিম। বাইরে বেশ জনমানব শূন্য বলাই যায়। মালবাহী ট্রাক আর দূরপাল্লার গাড়ির আনাগোনা। মোটামুটি গতিতে গাড়ি চালাচ্ছে হিয়ন। আন মনে বাইরে তাকিয়ে আছে প্রিহুলা। বাতাসের ধাক্কায় ঘোমটা খুলেছে সেই কখন। আজ চোখে তাকায় হিয়ন। পরক্ষণে এক হাতে প্রিহুলার মাথায় বড়সড় খোপাটা খুলে দেয়। চোখেতে ফিরে তাকায় প্রিহুলা। মুহূর্তেই চোখ খিচে নিয়ে ফের সম্মুখে তাকায় হিয়ন। কেন যে এই অদ্ভুত কাজটা করলো সে ভেবে পাচ্ছে না। মনের এভাবে নিয়ন্ত্রণ হারানোটা বেশ অবাকই করলো তাকে। ড্যাব ড্যাব চোখে বেশ খানিকক্ষণ যাবৎ তাকিয়ে রয় প্রিহুলা। যথেষ্ট স্বাভাবিক হয়ে গাড়ি চালানোতে মনোযোগ নিবেশ করলো হিয়ন। প্রিহুলাকে স্বাভাবিক করতে গলা ঝেড়ে কেসে বলল, খোপাটা আধো খোলা ছিল, তাই পুরোটাই খুলে দিলাম। বার কয়েক চোখের পাতা ফেলে আবারও হাত খোপা করে নেয় প্রিহুলা। অধরে হাসি নিয়ে বলে, দেখেন তো এইবার ঠিক আছে। ও নিজের অজান্তেই রাগ উঠে হিয়নের। চওড়া কপালে পড়ে রাগের সূক্ষ্ম ভাঁজ। অমন অবস্থায় ভালো লাগছিল না একটুও। ওগুলো ছাড়া পেতেই কেমন কিশোরীর রূপ বেড়েছিল বহুগুণ। ভালো করে দেখার সুযোগটুকুও যে মিলল না। কথার জবাব দেয় না হিয়ান। চুপচাপ গাড়ি চালায়। গম্ভীর মুখে হিয়নের দিকে তাকিয়ে ফের প্রশ্ন ছড়ে প্রিহুলা। আচ্ছা আমরা কই যাইতাছি? জানি না। ছোট্ট করে জবাব দেয় হিয়ন। মুখ বাঁকায় প্রিহুলা। আবারও বাইরে তাকায়। এই রাগের ধার একটুও ধারবে না সে। হিয়নকে বদ্ধ পাগলই মনে হয়। নয়তো কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ সর্বক্ষণ রেগে থাকে না। নিস্তব্ধ রাতে কোলাহল নেই। কিছু সময় পরপর দু একটা গাড়ির হর্ন শুধু। জোর হাওয়া বইছে। কি মনে করে খোপাটা ফের খুলে দেয় প্রিহুলা। পরক্ষণে চোখ বুজে প্রলম্বিত শ্বাস নেয়। পাশে থাকা দুটি চোখ বিস্মিত হয়ে ওঠে। লম্বা চুলগুলো বাতাসে হেলে দুলে হিয়ানের পাজরে এসে ঠাঁই নিতে যাচ্ছে যেন। পেরোপো মেঘ টিকরে পরম যত্নে হাত বুলিয়ে দিতে ইচ্ছে হয় হিয়নের। মুহূর্তেই মস্তিষ্ক থেকে ঘোর নিষেধাজ্ঞার বার্তা আসে। সামনে বিশাল নদী। গাড়ি ব্রেক করে হিয়ন পাশে তাকিয়ে দেখে প্রিহুলা ঘুমের দেশে। চোখে মুখে বিরক্তি ফুটে ওঠে হিয়নের। ঘুরতে বেরিয়ে এসে মহারানী এখন ঘুমের রাজ্যে সামলাতে চলে গেছেন। কি করে জাগাবে এই মেয়েকে? গাড়ি থেকে নেমে দাঁড়ায় সে। পরক্ষণে প্রিহুলার পাশে এসে দরজা খুলে দেয়। গটিসুটি মেরে হেলান রেখে শুয়ে আছে মেয়েটা। চোখে মুখে লেপ্টে পড়ে আছে এলোমেলো অবাধ্য চুল। নদীর কাছাকাছি মৃদুমন্দ বাতাস বইছে। সম্মুখে এলোকেশে বেঘুরে ঘুমোচ্ছে প্রিহুলা। ঘোর চাহনি হিয়নের। মুহূর্তে হৃদস্পন্দনকে থমকে দিচ্ছে। ঝুঁকে কিছু পলক তাকিয়ে থাকে বদ্ধ চোখের পাতায়। পরক্ষণে কম্পিত হাতে মুখের উপর পড়ে থাকা চুলগুলো আলতো করে সরিয়ে দেয় হিয়ন। খানিক নড়ে চড়ে ওঠে প্রিহুলা। হিয়নের হাতটা টেনে নিয়ে দুহাতে ভাঁজ করে বালিশের মতো চেপে ধরে। হতবিহ্বল জড়তা অস্বস্তি জেঁকে বসে সর্বাঙ্গে। কোনো নারীর এতটা কাছে বোধহয় আসা হয়নি কখনো। ভেতরে উত্তাল অনুভূতির ঢেউ প্রবলভাবে আছড়ে পড়ছে। মুহূর্তেই বুঝি দুমড়ে মুচড়ে খেই হারিয়ে দিবে তাকে। এভাবে আর কিছুক্ষণ থাকলে হৃৎপিণ্ড কার্যক্ষমতা হারাবে। চশমাটা বাহাতে চোখে এঁটে নিল। গলা ছেড়ে কেশে ডেকে উঠল, প্রিহুলা। বেশ কয়েকবার ডাকার পর পিটপিট করে তাকালো প্রিহুলা। উঠে বসে চোখে ডলে নিল সে। হাত ছাড়া পেতেই সোজা হয়ে দাঁড়িয়ে স্বস্তির শ্বাস ফেলে হিয়ন। চোখে মুখে কুঁচকে নিয়ে প্রশ্ন ছুড়ল প্রিহুলা। আমি কই? বিরক্তি ভরা চোখে মুখে হতাশার শ্বাস ফেলল হিয়ন। এই মেয়ের সেন্সে নির্ঘাত সমস্যা আছে। যথাসম্ভব স্বাভাবিক উত্তর দিল সে। রাতে শহরে আছো। মুহূর্তেই তড়িঘড়ি করে দরজা খুলে গাড়ি থেকে বেরিয়ে আসে প্রিহুলা। চমকায় হিয়ন। মেয়েটা আসলেই হুটহাট স্বভাবের। কখন কি বলে আর কখন কি কাজ করে নিজেই জানে না। লোকে কি ভাববে বা ভাবলো সেটুকুর কোনো তোয়াক্কা নেই। তপ্ত শ্বাস ফেলে গাড়ির দরজা লাগিয়ে দেয় হিয়ন। ঘুরে তাকাতেই কেউ ধপাস করে বুকে ঝাঁপিয়ে পড়ে। এহেন ঘটনার জন্য মোটেও প্রস্তুত ছিল না সে। টাল সামলাতে না পেরে সম্মুখে থাকা ব্যক্তিটিকে জড়িয়ে নিয়ে দুকদম পিছিয়ে পড়ে। পৃষ্ঠদেশে থেকে গাড়ির ক্লাসে মিনিট দুই পর বোধগম্য হয় এটা প্রিহুলা।
ঠেলে ঠুলে কোনো রকম দাঁড় করায় হিয়ন। কণ্ঠে ঈষৎ রাগ টেনে বলে, এই মেয়ে, সমস্যা কি তোমার? হুটহাট এভাবে জড়িয়ে ধরো কেন? ভয়ে মাথা নিচু করে প্রিহুলা। কখন জানি আবার একগাদা রাগের শরীর। কয়েক সেকেন্ড প্রিহুলাকে পর্যবেক্ষণ করে হিয়ন। ভীষণ হাসি পাচ্ছে তার। মেয়েটা যে তাকে ভয়ানক ভয় পায় তা আর বলার অপেক্ষা রাখে না। কাটা কাটা শব্দে তোতলিয়ে বলে প্রিহুলা। আপনার জড়াই ধরতে ভালো লাগে। আশ্চর্য হয়ে তাকায় হিয়ন। কি বলছে এই ছোট্ট কিশোরী? কিঞ্চিত ভ্রু বাঁকায় হিয়ন। দৃষ্টি মেঝেতে রেখেই জবাব দেয় প্রিহুলা, জানি না, কিন্তু অন্যরকম ভালো লাগে গা। কথার মাঝে কেসে ওঠে হিয়ন। ভরকে ওঠে প্রিহুলা। দ্রুত আশপাশ দৃষ্টি আউড়ে নিয়ে বলে, এখানে পানি নাই? কোনো রকম দৌড়ে গাড়ির দিকে ছোটে হিয়ন। বোতল নিয়ে ঢকঢক করে পুরো পানিটুকু শেষ করে। সুপ্ত অনুভূতি যে পুরো বর্ণনা করে দিচ্ছে এই ভেবে এই মেয়ে অবশ্য প্রিহুলাকে বলে তার কি হবে। হিয়ন নিজেই এই অদ্ভুত অনুভূতিটুকু টের পেয়েছে। এই অনুভূতিটুকু টের পেয়েছে প্রিহুলা দৌড়ে আসে। জামাই, আপনি ঠিক আছেন? প্রিহুলার দিকে শান্ত চোখে তাকায় হিয়ন। কণ্ঠে গাম্ভীর্যতা এনে টেনে বলে, হুটহাট এভাবে জড়িয়ে ধরবে না আমাকে। কেন? সমস্যা হয় আমার। বলেই নদীর দিকে এগিয়ে যায় হিয়ন। দূরে লঞ্চ আসা যাওয়া করছে। ঘাটে বাঁধা আছে কয়েকটা নৌকা। তাতে ভাসমান সংসার পেতেছে কিছু লোক। নীরব দৃষ্টি ফেলে দেখছে হিয়ন। তীর ছোট ছোট ঢেউ এসে বিলীন হচ্ছে। চোখ বুজে বেশ খানিকক্ষণ নদীর ফলাফল ধ্বনি শুনছে সে। হঠাৎ প্রিহুলার কথা মনে পড়তেই চোখ মেলে তাকালো সে। ঘুরে পিছনে তাকাতেই খেয়াল হলো প্রিহুলা নেই। এক মুহূর্তের জন্য হৃদস্পন্দন থেমে যায় হিয়নের। ফাঁকা হয়ে আসে বক্ষস্থল। দৃষ্টি এদিক সেদিক ছুটতেই দূরে আটকে যায়। প্রিহুলা দিব্যি নদীর তীরে অল্প পানিতে নেমে হাঁটছে। ওড়নাটা বালির উপর পড়ে গড়াগড়ি খাচ্ছে। চোখ বুজে স্বস্তির শ্বাস ফেলে হিয়ন। দৌড়ে সেদিকে এগিয়ে যায়। ওড়নাটা হাতে নিয়ে ছেড়ে প্রিহুলার সামনে আসে। বাড়িয়ে দিয়ে বলে, এটা ফেলে এসেছো কেন? হিয়নের দিকে দৃষ্টিপাত করে প্রিহুলা। চোখ ছোট ছোট করে বলে, অন্য সামলাইতে পারি না, ওইটা আপনার কাছেই থাকুক। দীর্ঘশ্বাস ফেলে ওড়নার নিজ গলায় পেঁচায় হিয়ন। সেটা দেখে খিলখিলিয়ে হেসে ওঠে প্রিহুলা। মুগ্ধ চাহনি হিয়নের। এ যেন এক টুকরো জলমলে চাঁদের কিরণ নেমে এসেছে শান্ত নদীর জলে। হাঁটু ছুঁই ছুঁই কুন্তল নিয়ে নগ্ন পায়ে জলে হাঁটছে কিশোরী। স্থির দৃষ্টি হিয়নের। ইশারায় হিয়নকে ডাকলো প্রিহুলা। আনমনা হয়ে ধীর পায়ে এগিয়ে আসে সে। খানিকটা পানি হাতে নিয়ে হিয়নের মুখে ছিটায় প্রিহুলা। সম্বিত ফিরে পায় হিয়ন। চশমা ঘোলাটে হয়ে আসে তার। পরক্ষণে খুলে পকেটে পুরে নেয় সেটা। প্রিহুলার কাছে এগিয়ে গিয়ে হাত চেপে ধরে বলে, পানি ছেটালে কেন? এখন যদি আমি তোমায় এই জলে নাকানি চুবানি খাইয়ে দেই, শক্তিতে পারবে তুমি আমার সঙ্গে? নিজের বদ্ধ হাতের দিকে অপরাধীর দৃষ্টি ফেলে তাকিয়ে আছে প্রিহুলা। ভয়ে সেধিয়ে যায় একদম। কেন যে বারংবার ভুল করে বসে সে। বরাবরের মতো হেসে ওঠে হিয়ন। প্রিহুলাকে হাত টেনে নিয়ে তীরে উঠতে উঠতে বলে, ঠান্ডা লেগে যাবে, বাসায় চলো। বাড়িতে ফিরতে ফিরতে সময় গড়িয়েছে মধ্য রজনীতে। অনেকবার বলা সত্ত্বেও প্রিহুলা তিতিনের রুমে যায়নি। নাছর বান্দার মতো হিয়নের রুমে শুয়েছে। মেয়েটার অবাধ্যের মতো আচরণ দৈনন্দিন জীবন দুর্বিষহ করে দিচ্ছে যেন। কথা ছিল গ্রাম থেকে ফেরার পর এই মেয়ের ছায়াও মারাবে না হিয়ন। মেয়েটা তো উল্টে আরো জড়িয়ে ধরে যাচ্ছে। এর একটা বিহিত করতে হবে। এভাবে চলতে থাকলে বাড়িতে থাকা দায়ী হয়ে যাবে। খাটে শুতেই ঘুমের অতল সায়রে ডুবেছে প্রিহুলা। চোখে মুখে বিরক্তি নিয়ে তাকিয়ে আছে হিয়ন। মেয়েটাকে কি করে বের করবে এখন? কোলে তুলে তিতিরের রুমে নিয়ে গেল। যদি জেগে যায়? পাশে চেঁচামেচি করে সারা বাড়ি না মাথায় তোলে। খানিকক্ষণ পায়চারি করে হিয়ন। ঘড়িতে সময় ভোর 3:40। কাটায় 9টায় হসপিটালের উদ্দেশ্যে বের হতে হবে তাকে। এক্ষুনি না ঘুমালে সারাদিনের জন্য মস্তিষ্ক সচল এসে শুয়ে পড়ে হিয়ন।
পুরো খাটটা একাই নিজের দখলে নিয়ে নিয়েছে মেয়েটা। মাথায় 7 পাত চিন্তা নিয়ে গভীর ঘুমে ডুব দেয় হিয়ন। জানালা গলে ভোরের মৃদু কমলা আলো ঠাঁই নিয়েছে ঘরে। ধরিত্রীতে সবে সূর্য উদিত হয়েছে। বাহারি পাখির কিচির মিচির শব্দে মুখরিত কলরব। ঘুম ভাব ঈষৎ হালকা হতেই নড়ে চড়ে ওঠে হিয়ন। সর্বাঙ্গ প্রচণ্ড ভার অনুভূত হচ্ছে, কেমন নড়বার জোরটুকু যেন নেই। বক্ষস্থলে কাকড় চাপা অনুভূতি। চোখ মুখ কুঁচকে নিয়ে তাকায় হিয়ন। আশপাশ তাকাতেই খেয়াল হয় লম্বা লম্বা এলোমেলো চুলে আবদ্ধ সে। হিয়নের বুকের উপর বেঘরে পড়ে ঘুমোচ্ছে প্রিহুলা। মুহূর্তেই আঁতকে উঠল হিয়ন। মেয়েটা তো খাটে দিব্যি ঘুমাচ্ছিল, সোফায় আসলো কখন? ঘুমন্ত প্রিহুলার উত্তপ্ত প্রগাঢ় শ্বাস প্রশ্বাসে গণ্ডস্থলের চারিপাশে তীব্র উষ্ণতা ছড়িয়েছে। ভারী নিঃশ্বাস বলছে মেয়েটা অতল ঘুমে। একদম আষ্টেপৃষ্ঠে জড়িয়ে শুয়ে আছে, ছাড়াবার কোনো রকম উপায় নেই। দীঘল কেশগুচ্ছগুলো দুহাতে যথাসম্ভব সরিয়ে দেয় হিয়ন। অসহ্যকর এক অনুভূতিতে কপাল জুড়ে রাগের আভা ফুটে উঠেছে। নিজেকে শান্ত করে নিয়ে প্রিহুলাকে ডেকে উঠল। ঘুমন্ত প্রিহুলা খানিক নড়ে চড়ে দুহাতে আরো জড়িয়ে দিল হিয়নকে। ঘড়ির কাঁটা সকাল 7টা। প্রিহুলাকে কোনো রকম ঠেলে ঠুলে উঠে বসে হিয়ন। পিটপিট করে তাকায় প্রিহুলা। চোখ দুটো ভীষণ রকম রক্তিম হয়ে আছে। পরক্ষণে হিয়নের গায়ের উপর ঢলে পড়ে সে। রাগে মাথার রগ ফুলে ওঠে হিয়নের। মাত্রই তো জেগেছিল মেয়েটা, এত তাড়াতাড়ি কি করে আবার ঘুমিয়ে গেল? দীর্ঘশ্বাস ফেলে প্রিহুলাকে কোলে তুলে নেয় হিয়ন। খাটে শুইয়ে দিয়ে ওয়াশরুমে চলে যায়। সকালে তুলিকে নিয়ে প্রিহুলার খোঁজ করেছিলেন লাইলা খাতুন। তিতিনের রুমে খোঁজে না পেয়ে খবরটা বলে যায় তুলি। মেয়েটা যে হিয়নের রুমে ঘুমিয়েছে তা আর বুঝতে বাকি নেই লাইলা খাতুনের। পাশে চেয়ারে বসে খবরের কাগজে মনোযোগী লিয়াকত সাহেব। স্ত্রীর চিন্তিত মুখখানা দৃষ্টিগোচর হয়নি তার। গলা ছেড়ে কেশে বললেন তিনি, ছেলেকে যখন বিয়ে করিয়েই ফেলেছ তখন আগে পিছু কিছু ভাববার প্রয়োজন নেই। ছেলে যদি ধীরে ধীরে সব মেনে নেয় তাহলে সংসার করতে দাও তাকে। গ্রামে কি কথা দিয়ে এসেছো সেটা মাথায় রাখবার প্রয়োজন নেই। স্বামীর প্লেটে পরোটা তুলে দিতে দিতে বললেন লাইলা খাতুন, তোমার ছেলে নিজেই রাজি নয় এই সম্পর্কে। সে তো উল্টো বাল্য বিয়ের প্রতিবাদ জানিয়েছিল। তুমি তো তখন ছিলে না সেখানে, তাই সহজভাবে এসব বলে দিচ্ছ। মেয়েটার কথার বলার ধরন দেখেছ? বাচ্চা একটা, হাতে পায়ে বড় হলেই যে সংসারের উপযোগী তেমন নয়। খবরের কাগজ রেখে খাওয়ার মনোযোগী হলেন লিয়াকত সাহেব। স্ত্রীর কাছ থেকে সমস্ত কিছুই শুনেছেন। নিয়তির হয়তো অন্য কিছু ছিল, নয়তো দুর্ঘটনাবশত তার ছেলের সঙ্গেই কেন মেয়েটির বিয়ে হবে? একটু পরোটা ছিঁড়ে মুখে পুরে বললেন তিনি, ছেলে রাজি না থাকলে তো এখানে আর কিছুই করার নেই। তুমি যা কথা দিয়ে এসেছো সেটাই হবে। তবে তপ্ত শ্বাস ফেলে চেয়ারে বসলেন লাইলা খাতুন। চিন্তা এখনো তার কপাল জুড়ে আনমোনা হয়ে বললেন তিনি, হিয়নের সঙ্গে কি মেয়েটার ডিভোর্স করিয়ে দেব? পড়াশোনার দায়িত্ব তো নিয়েছি। চিন্তা এখনো তার কপাল জুড়ে আনমোনা হয়ে বললেন তিনি। স্ত্রীর কথা শুনে খাওয়াই মনোযোগী লিয়াকত সাহেব স্ত্রী হলেন। পাশে থাকা গ্লাস থেকে পানি খেয়ে বললেন, তারপর কি ভেবেছো মেয়েটাকে এখানে আটকে রাখতে পারবে? হিয়নকে স্বামী মানছে সে। এই বাড়িটা স্থায়ী শ্বশুর বাড়ি ভেবে বসে আছে। তোমার দিয়ে আসা কতটুকু তো আর সে জানে না। বিয়ের আসবে যে বড় বদলেছে সেইটুকু জানা। এইটুকু মেয়ে বোঝবে বাকি। ডিভোর্স করাতে গিয়ে দেখলে পরিস্থিতি আরো বিগড়ে গেল তখন। কথাগুলো বলতে বলতে উঠে দাঁড়ান তিনি। কর্মক্ষেত্রে পৌঁছতে হবে তাকে। কিছু সময়ের ব্যবধানে হিয়ন আসে। ছেলের দিকে তাকিয়ে হতাশ দৃষ্টি ফেলেন লাইলা খাতুন। পরক্ষণে নাস্তা তুলে দেন প্লেটে। ফলের জুস নিয়ে আসে তুলি। আর চোখে তাকিয়ে থেকে বলে, ভাবি কি এখনো জাগে নাই ভাইজান? তুলির কথায় বিষম খেল হিয়ন। যথাসম্ভব নিজেকে সামলে নিল। কোনো হেলদোল নেই লাইলা খাতুনের। হতাশ গলায় ছেলেকে প্রশ্ন শুনলেন তিনি। প্রিহুলা কি তোর রুমে? মায়ের কথাই অপ্রতিভ হলো হিয়ন। বিষয়টা স্বাভাবিক হলেও আপাত দৃষ্টিতে খুবই দৃষ্টিকটু লাগছে। মেয়েটা জোরপূর্বক আমার রুমে ঘুমিয়েছে মামুনি। অনেকবার বলা সত্ত্বেও
তিতিনের রুমে যাইনি, কিছুই করার ছিল না আমার পক্ষে। কথার প্রসঙ্গ পাল্টালেন লায়লা। আজকে তো মেয়েটাকে স্কুলে ভর্তি করিয়ে দেওয়ার কথা। এভাবে বসে থাকলে দিন দিন সময় গড়াবে, কাজের কাজ কিছুই হবে না। যত দ্রুত সম্ভব ভর্তি করিয়ে দিলে ভালো হবে। পরোটা খেতে খেতে উত্তর দিল। বললেই তো আর হয়ে যায় না, এখানে কাগজপত্রের ঝামেলা আছে। ঝটপট খাওয়া শেষ করে উঠে তারা নিয়ে বেরিয়ে যায় হিয়ন। মিনিট একের মধ্যে আবারও ফিরে আসে। মায়ের উদ্দেশ্যে বলে সে আজকে হসপিটাল থেকে ফেরার পর গ্রামে যাবে। ছেলের কথা শুনে হতভম্ব হয়ে তাকিয়ে থাকেন লাইলা খাতুন।